স্বাগত, দেখছেন দিনের প্রধান খবর আর সংবাদপত্রের পর্যালোচনা নিয়ে আয়োজন বাংলাদেশ এখন। আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। আমার সাথে কথা বলতে স্টুডিওতে আছেন চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক জাহিদ নিয়াজ খান এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। এছাড়া আমাদের সাথে সরাসরি যোগ দেবেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ। ফিরোজ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। পরবর্তীতে আপনি আমাদের সাথে যোগ দিবেন। শুরুতেই নাজমুল ভাই এবং জাহিদ ভাই, আমরা গতকালকে সারাদিনে কি কি খবর ছিল যেগুলো আসলে শিরোনাম হয়েছে এবং সবার আলোচনায় ছিল, সেগুলোর একটা মূল অংশ দেখে আসি। পাকিস্তানের পরাজিত শক্তির দোসররা দেশে এখনও সক্রিয় জানিয়ে তাদের সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে তিনি এই আহ্বান জানান। জিয়াউর রহমান দেশে খুনির রাজত্ব কায়েম করেছিলেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পাকিস্তানি ইয়াহিয়া খানের পালিত কুকুরের দল এবং তাদের দোসর এখনো বাংলার মাটিতে আছে। নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসেব জমা দিয়েছে আওয়ামী লীগ। গত বছর দলটি 12 কোটি 40 লাখ টাকা আয় করেছে, আর ব্যয়ের হিসেব দেখিয়েছে 6 কোটি 70 লাখ টাকা। রোববার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের কাছে জমা দেওয়া হয় আয় ব্যয়ের এই হিসেব। 5 জানুয়ারি নির্বাচনের পর গণতন্ত্র এখন মৃতপ্রায় বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির 36তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নারায়ণগঞ্জের 7 খুন মামলায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন র্যাবের আরও এক সদস্য। তার নাম আরিফ হোসেন। 7 খুনের সময় তিনি নারায়ণগঞ্জে র্যাব 11 রেডিও অপারেশন গেইন হিসেবে কর্মরত ছিলেন। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে পানিতে তলিয়ে থাকা উত্তর এবং মধ্যাঞ্চলে দুর্গতরা পড়েছে খাদ্য সংকটে। দুর্গতদের সহায়তার ক্ষেত্রে ত্রাণের অভাবে ভুগছে স্থানীয় প্রশাসনও। সরকারের কাছে সহায়তা চেয়ে তাদের আবেদনেও মেলেনি তেমন সাড়া। বাংলাদেশে বসবাস করা রোহিঙ্গাদের 2 মাসের মধ্যে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর আশ্বাস দিয়েছে মিয়ানমার। রোববার ঢাকায় দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব। আনুশকা ইমাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাজমুল ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সমাবেশে বক্তব্য রেখেছেন। আপনার মুখ থেকে শুনতে চাইব যে উনি কি কি নির্দেশনা দিয়েছেন, কি কি বলেছেন আপনাদের উদ্দেশ্যে। আসলে 15ই আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে আমাদের গতকালকে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং সেই সমাবেশে ছাত্রলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী যারা তারা এসেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আসলে আজকের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল একটি, যে এই আগস্টের শোককে শক্তিতে পরিণত করে এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা বিরোধিতা করেছিল এবং এখনো তারা ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছে এবং ছাত্র সমাজকে ত্যাগের রাজনীতি করার জন্য তিনি আহ্বান জানিয়েছে। তিনি বলেছেন, ভোগে নয় ত্যাগে প্রকৃত সুখ এবং ছাত্রলীগকে ত্যাগের রাজনীতি করতে হবে। এবং 1948 সালের 4 জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠিত হবার পর থেকে এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। নাজমুল ভাই, আপনি যেটা বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ত্যাগের রাজনীতি করার কথাটা উনি বলেছেন, ওনার এই দিক নির্দেশনা কি উনি এমনিতেই দিয়েছে নাকি ছাত্রলীগের বর্তমান যে অবস্থা, যে ধরনের সংবাদ আমরা বিভিন্ন সময় দেখে থাকি ছাত্রলীগের কার্যকলাপ, সেগুলো পরিপ্রেক্ষিতে উনি কোনো কিছু উপলব্ধি করে দিয়েছে? আসলে দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী গোটা ছাত্র রাজনীতি নিয়েই মূলত সমষ্টিগতভাবেই বলেছে। হ্যাঁ, আমি অস্বীকার করব না যে ছাত্র রাজনীতি কিছুটা কলুষিত হয়নি। ছাত্র রাজনীতির একটি বর্ণাঢ্য ঐতিহ্য ছিল। সেই বর্ণাঢ্য ঐতিহ্য থেকে আমরা বর্তমান যারা ছাত্র রাজনীতি করি একটু হলেও ছাত্র রাজনীতি কলুষিত হয়েছে।
তো ছাত্র লীগের রাজনীতি আসলে দেখুন যে দীর্ঘদিনের যারা ছাত্রলীগ করত তারা আজকে সমাবেশে যদি থাকতেন তাহলে হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রী এই বক্তব্যটি দিতেন না। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু প্রকৃত ছাত্ররাই ছাত্র রাজনীতি জি, করছে। নাজমুল ভাই আপনার কাছে ফিরবো এই প্রসঙ্গে। জাহিদ ভাই আপনার মন্তব্যটা জানতে চাই যে প্রধানমন্ত্রী যে নির্দেশনাগুলো দিয়েছেন এগুলো কি সাধারণভাবে নির্দেশনা নাকি ছাত্রলীগের বর্তমান কার্যকলাপের পরিপ্রেক্ষিতে তিনি এই কথাগুলো বলেছেন? আপনার কি মনে হয়? একটা বিষয় হচ্ছে কি, মানে এর আগে বোধহয় ছাত্রলীগ সম্পর্কে আমাদের আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শেখ হাসিনা কিছু বোধহয় রিজার্ভেশন ছিল, মাঝখানে বোধহয় উনি একটু আপনাদের অ্যাক্টিভিটিসকে যাচ্ছিলেন না বা একটু ডিস্টেন্সে ছিলেন, এরকম মাঝখানে একটা বিষয় ছিল না, এই ধরনের সেই হিসেবে কিন্তু অনেকদিন পরে কিন্তু সমাবেশে ছাত্রলীগের বক্তব্য এত বড় একটা সমাবেশে উনি যোগ দিয়েছেন। এবং উনি নাজমুল ঠিকই বলেছেন, কয়েকটা স্পেসিফিক কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন। একটা হচ্ছে যেটা আজকের সংবাদে মানে আমারও হেডলাইন ছিল যে ওই রাজনীতিটা আপনার ইয়ে করতে হবে, ত্যাগের রাজনীতি করতে হবে, ভোগের রাজনীতি নয়। এগুলো একটা বিষয়। আর উনি কিন্তু বারবারই কিন্তু বঙ্গবন্ধুর কথা বলেছেন যে বঙ্গবন্ধুর রাজনীতিটা এরকম ছিল। তো এটা কিন্তু শুধুমাত্র এই জন্যে বলা না, আমার মনে হয় না এই জন্যে বলা যে এই বক্তৃতার মাধ্যমে বঙ্গবন্ধুকে যে মানে উনি যে ওনার যে মহত্ব বলা হচ্ছে তা না, বরং আপনাদের সামনে ওনার রূপটা বা ওনার যে ইয়েটা ছিল আদর্শটা নিয়ে আসছেন। তো সেই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে একজন আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন বক্তৃতা করছেন তো সেটা ওভারঅল ছাত্রদের জন্য। আর যেহেতু ছাত্রলীগের প্রোগ্রাম, তো আপনি যেটা বলছেন স্পেসিফিক্যালি ছাত্রলীগকেও তার কিছু মেসেজ দেওয়া ছিল। এবং আমার মনে হয় যে সেই মেসেজ যখন আপনাদের সাথে উনি ইন্টারনাল মিটিং করেন ওইখানে যেভাবে দেন এটা একটা সেভাবে দিয়েছে। জাহিদ ভাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য কি বলেছেন তিনি সেটা একটু দেখে আসবো। ছাত্রলীগের নেতা কর্মীদেরকে আমি এটুকুই বলবো, রাজনীতি দুই রকম হয়, একটা ভোগের একটা ত্যাগের। যদি দেশের মানুষকে ভালোবেসে তাদের প্রতি কর্তব্য নিয়ে যদি রাজনীতি হয়, সে রাজনীতি কিছু পাওয়ার জন্য না, দেবার জন্য, ত্যাগের জন্য। কি পেলাম না পেলাম রাজনৈতিক জীবনে সেটা বড় কথা না, কতটুকু করতে পারলাম, কতটুকু দিয়ে গেলাম সেটাই বড় কথা। আর যে নেতৃত্ব নিজের চাওয়া পাওয়াকে বড় করে দেখে সে কখনো দেশকে কিছু দিতে পারে না, দেশের জন্য কিছু করতে পারে না। বঙ্গবন্ধু নিজের জীবনের দিকে তাকান নাই, চাওয়া পাওয়ার দিকে তাকান নাই। সন্তান হিসেবে আমার বারবার মনে হয়েছে তিনি আমাদেরকে যতটা বেশি ভালোবাসতেন, বাংলার ওই দুঃখী মানুষকে সব থেকে বেশি ভালোবাসতেন। নাজমুল ভাই, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলাম। ছাত্র রাজনীতির মূল বিষয় আমরা যেটা, মূল উদ্দেশ্য বলতে আমরা যেটা বুঝি যে ছাত্রদের কল্যাণে যে রাজনীতি। আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন হিসেবে, যে ভাতৃপ্রতিম সংগঠন হিসেবে গত 5-6 বছরে ছাত্রদের কল্যাণে কি কি করেছেন সেটা একটু জানতে চাই। তার আগে আমি একটু ক্লিয়ার করে নিই। আপনি প্রথম প্রশ্নটি করেছিলেন যে ছাত্র লীগের উদ্দেশ্যে বলেছে যে ত্যাগের নয়, ভোগের নয়, ত্যাগের রাজনীতি করতে হবে। ঠিক গত পরশুদিন ঢাকা মহানগর আওয়ামী লীগের একটি প্রোগ্রাম ছিল এবং আপনাদের কাছে হয়তো বা ফুটেজও রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের এই অংশটুকু কিন্তু গত পরশুদিনও বলেছে। মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো আলোচনা অনুষ্ঠানে এবং বড় জনসমাবেশে এই কথাটি বলে থাকেন। সুতরাং ছাত্র লীগের একমাত্র ছাত্র লীগকে উদ্দেশ্য করেই বলেছেন উনি না। আর ভাইয়া একটা ভালো কথা বলেছেন যে প্রধানমন্ত্রী যখন কথা বলেন তখন ওভারঅল একটা বিষয় থাকে, আর যাদের আয়োজনের প্রোগ্রামটি থাকে আমি যেটা এখন জানতে চাইবো যে গত 5 বছরে ছাত্রদের কল্যাণে আপনারা কি কি কাজ করেছেন? আসলে দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সবসময় ছাত্রদের অধিকার নিয়ে কথা বলেছে, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে কথা বলেছে। বাংলাদেশ ছাত্রলীগ আবাসন সমস্যা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসন একটি বড় সমস্যা। এই আবাসন সমস্যা দূর করার লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছি এবং ফলশ্রুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কিছু হলও হয়েছে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় হয়েছে, অন্য অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে যেগুলো আগে নিজেদের অর্থায়নে পরিচালিত হতো, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, এরকম কিছু বিশ্ববিদ্যালয় হয়েছে। ছাত্রছাত্রীদের পরিবহন সমস্যা নিয়ে আমরা কথা বলেছি, সেগুলো হয়েছে। এবং যেহেতু বর্তমান সরকার এই বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে চায়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক আবাসিক হলগুলোতে
যেন ইন্টারনেট সহজেই ছাত্ররা পেয়ে থাকে, সেজন্য আমরা আন্দোলন করেছি। আসলে এগুলো বলতে গেলে বিস্তারিতভাবে আচ্ছা বলতে নাজমুল হবে। ভাই, আপনার কাছে আরো ফিরবো আরো অন্যান্য প্রসঙ্গ নিয়ে। এই মুহূর্তে এছাড়া আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ। ফিরোজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে শুরুতেই যে বিষয়টা জানতে চাইবো যে একবিংশ শতাব্দীতে একটি দেশের একটি প্রধান রাজনৈতিক দলের সহযোগী সংগঠন আপনারা, কিন্তু আপনাদের কোনো গঠনতন্ত্র নেই, এটাকে আপনি দুর্বলতা বলবেন কিনা? আর দুর্বলতা যদি না বলেন সেটার পক্ষে আপনার কি যুক্তি আছে? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক ও আলোচকবৃন্দ। আপনি যে প্রশ্নটি করেছেন যে এই একবিংশ শতাব্দীতে আমাদের ছাত্রদলের কোনো গঠনতন্ত্র নাই, এটা ভুল মেসেজ আছে আপনাদের কাছে। আমাদের একটি গঠনতন্ত্র আছে যেটা 1999 সালে সারা দেশের জি সেটা কি চূড়ান্ত আমাদের গঠনতন্ত্র? গঠনতন্ত্র আছে। সেটা কি চূড়ান্ত? সেটা কি আপনারা আমাদেরকে ওই গঠনতন্ত্রটাকে আমরা চূড়ান্ত গঠনতন্ত্র হিসেবে ধরে নিই, যেহেতু সারা দেশের কাউন্সিলরদের সম্মতির মাধ্যমে আমাদের এই গঠনতন্ত্রটা পাশ হওয়ার পরে ওইটাই খসড়া গঠনতন্ত্র, ওইটাই আমাদের চূড়ান্ত গঠনতন্ত্র, এবং আমাদের সংগঠন এই গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। ফিরোজ ভাই, এই খসড়াটি আমি যতদূর জানি প্রায় 5 বছর আগে হয়েছে, এখনো চূড়ান্ত আপনারা তৈরি করতে পারেননি কেন? আমরা চূড়ান্ত তৈরি করতে পারিনি, সে জায়গায় আমাদের কিছু ব্যর্থতা আছে, কিন্তু আমাদের ওইটাই চূড়ান্ত। হয়তো ওই গঠনতন্ত্রটা আমরা চূড়ান্ত আকারে রূপ ধারণ করি নাই, কিন্তু তার সমস্ত ধারাগুলো আমাদের সংগঠনকে পরিচালনা করার স্বার্থে, ছাত্রদলকে পরিচালনা করার স্বার্থে ওই গঠনতন্ত্রটাই অনুসরণ করা হয়। কিন্তু ঢালাওভাবে বলা হয়ে থাকে যে আমাদের কোনো গঠনতন্ত্র নাই, এই তথ্যটি সঠিক নয়। ফিরোজ ভাই, গঠনতন্ত্র যেটা আছে সেই অনুযায়ী কি আপনাদের সংগঠন এখন চলছে? গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন চলছে। অনেক সময় গঠনতন্ত্রের বাইরেও আমাদের অনেক সময় পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। জি ফিরোজ ভাই, আপনি আমাদের সাথে থাকুন, আপনার কাছে আমরা একটু পরে আবার ফিরবো। জাহিদ ভাই, আপনার কাছে যেটা জানতে চাইবো যে এরকম একটি দল, বাংলাদেশ ছাত্র দল, তাদের কোনো জাতীয়তাবাদী ছাত্র দল, তাদের এখন পর্যন্ত কোনো গঠনতন্ত্র নেই, এটা আসলে কি আপনার মূল্যায়ন কি বিষয়? এটা আসলে মানে ওই একটু আগে যেরকম বলছিলেন, নাজমুল বলছিলেন, আপনার প্রশ্ন ছিল যে ছাত্রদের জন্য ওনারা গত 5-6 বছরে কি করেছেন। জি, আপনি দেখবেন যে উনি কিন্তু কিছু সারফেস লেভেলে কিন্তু বলতে পারবেন, স্পেসিফিক্যালি বলতে পারবেন না। এটা কিন্তু মানে আই ওন্ট ব্লেম দেম, এটা ওনাদের দোষ না, এটা হয়ে গেছে আমাদের যে ছাত্র রাজনীতি। কাদের দোষ জাহিদ ভাই? বলছি আমি আমাদের ছাত্র রাজনীতির যে ইতিহাস, জি, সেটা হচ্ছে যে বারবারই কিন্তু ছাত্রদেরকে সংগ্রাম করতে হয়েছে কোনো একটা স্পেসিফিক ইস্যুতে, জাতীয় ইস্যুতে। আপনি যদি ধরেন 52 সাল ধরেন, 62 ধরেন, 66 ধরেন, 69, 71, সর্বশেষ 90, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। জি, তো একটা সমস্যা 90-এর পরে কিন্তু আমাদের দেশে এক ধরনের গণতান্ত্রিক একটা আবহ এসছে, সেক্ষেত্রে সুযোগ ছিল ছাত্র রাজনীতিকে এই জাতীয় রাজনীতি থেকে একটু বিচ্ছিন্ন করা, শুধুমাত্র ছাত্রদের ইস্যুতে ইয়ে করা। তো আপনি বলুন, নাজমুল ভাই যদি জিজ্ঞেস করেন যে আপনারা কি ডাকসু দাবি করেছেন গত 5 বছরে, অথবা অন্য ছাত্র সংসদগুলোর ইলেকশন কেন হচ্ছে না, আপনি যদি ছাত্র রাজনীতি করেন, আমি শিওর যে সিদ্দিকী নাজমুল আলম ওনার জীবনের স্বপ্ন হবে যে আমি ডাকসুর ভিপি বা জিএস হব। আমি রাজনীতি করলে আমার তাই হতো। একদিন যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকেন, ওনার কিন্তু স্বপ্ন থাকবে যে উনি ডাকসুর ভিপি বা জিএস হবেন, কিন্তু ওনাদের সেই সুযোগটা নাই। সেই সুযোগটা নাই, যেটা হয় যে যখন যে দল ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠন চায় নির্বাচনটা হোক, অপোজিশন চায় না। যখন বিএনপি ক্ষমতায় ছিল, ছাত্রদল হতে চেয়েছে, ওনারা চান না। এখন ওনারা চান, কিন্তু ছাত্রদল চায় না। ওনাদের এক ধরনের ভয় কাজ করে যে যদি জিততে না পারি। আবার বাস্তবতা হচ্ছে এরকম যে বরাবরই কিন্তু ডাকসুতে আমরা যেটা দেখেছি, কখনোই কিন্তু সরকারি দল যে জয়লাভ করেছে এরকম না, বরং অপোজিশন থেকেই আসে। তো যদি ছাত্র সংসদ কার্যকর না থাকে, তাহলে কিন্তু আসলে ওনারা যে ছাত্র রাজনীতি করেন, সরাসরি ছাত্রদের কল্যাণে ভূমিকা রাখা খুব বেশি সম্ভব না। ওনারা তো জাতীয় ইস্যুতে ভূমিকা রাখতে পারছেন না। জাহিদ ভাই, নাজমুল ভাই, আমরা আরো অনেক আলোচনা নিয়ে ফিরবো, একটা বিরতির সময় হয়েছে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বাংলাদেশ এখনই ফিরছি, একটু পরেই আমার সাথেই থাকুন।
স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। নাজমুল ভাই, একটা খুব সিম্পল প্রশ্ন করতে চাই আপনার কাছে। সংগঠন হিসেবে ছাত্র দল এবং ছাত্রলীগ আপনারা কি বন্ধু না প্রতিপক্ষ? একদম সোজা প্রশ্ন, আপনার উত্তরটা আসলে শুনতে চাইবো। এটা এক একজনের দৃষ্টিভঙ্গি থেকে এক এক রকম। আমরা ভাববো, আমার বক্তব্য হচ্ছে আদর্শগত পার্থক্য রয়েছে, জি। তবে আমরা বন্ধু হতে চাই, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। কিন্তু আপনারা সবসময় আমরা দেখে থাকি যে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই 21শে আগস্ট, 15ই আগস্ট, বিভিন্ন হত্যাকাণ্ড সবকিছুতেই আমরা দেখে থাকি যে বিএনপির দিকে একটা সন্দেহর বা অভিযোগের তীর থাকে। এরকম অবস্থায় আপনারা যাদেরকে প্রধান প্রতিপক্ষ হিসেবে সবকিছুতে বলছেন, তাকে কিভাবে বন্ধু হিসেবে দেখতে চান সেটা জানতে চাইবো। আসলে তার আগে আমি 1 মিনিট সময় নেব। জাহিদ ভাই শেষ করেছেন যেখানে, যে ছাত্রলীগ স্পেসিফিকলি ভাবে কোনো আন্দোলনের কথা বলতে পারবে না। 2006 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে, তখন বাংলাদেশের একটি অস্থিতিশীল পরিবেশের কিন্তু সৃষ্টি হয়েছিল, এবং সেই সময় যারা ছাত্র রাজনীতি করে তাদের নেতৃত্বেই কিন্তু আন্দোলনটি হয়েছিল। 1 আর 2 হচ্ছে, উনি বলেছেন যে ডাকসু সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন আমরা চাই না। আমরা সরকারি দলে এসে নয়, আমরা যখন 1 অক্টোবরের নির্বাচনের পর বিরোধী দলে ছিলাম, তখনও আমরা নির্বাচন চেয়েছি। জাস্ট 30 সেকেন্ড। তখন আমরা নির্বাচন চেয়েছি, ছাত্রদল নির্বাচন চাইনি। এখনো ডাকসু সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা নির্বাচন চাই, ছাত্রদলের অসহযোগিতার কারণে হচ্ছে না। আমি ছাত্র দলের বক্তব্যটা শুনে আসি। ফিরোজ ভাই আপনার কাছে আমার একই প্রশ্ন, যে ছাত্রলীগকে কি আপনারা বন্ধু মনে করেন না প্রতিপক্ষ? ছাত্রলীগকে আমরা সবসময় বন্ধু মনে করি, কিন্তু ছাত্রলীগ সেই বন্ধুত্বের মর্যাদা দিতে জানে না বা দেয় না। আমি আপনাকে একটু উদাহরণ দিই। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন ছাত্রলীগকে আমরা বন্ধু মনে করেই তাদের হল এবং বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের রাজনীতি একসাথে করেছি। এমনকি আমরা ডাকসু নির্বাচনের জন্য সকল ছাত্র সংগঠনকে নিয়ে সেখানে ছাত্রলীগের নেতাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি যে ছাত্রদের অধিকার আদায়ের জন্য ডাকসু নির্বাচন ছাড়া সম্ভব নয়। আমরা তাদেরকে বন্ধু হিসাবে মেনে নিয়েছিলাম, এবং বন্ধু প্রতিম ছাত্র সংগঠন হিসেবেই আমরা তাদের সাথে বিভিন্ন সময় আলাপ আলোচনা করেছি। কিন্তু বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমরা কি দেখতে পেলাম, যে ছাত্রলীগ ছাত্রদলকে আর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি করার সুযোগ দেয় নাই। এমনকি হলে একটা ছোট বিষয় আমি এখানে যোগ করতে চাই। গতকালকে ছাত্রলীগের যে সমাবেশ ছিল, তাতে আপনাদেরকে কিন্তু দাওয়াত দিয়েছিলেন ছাত্রলীগের পক্ষ থেকে, কিন্তু আপনারা সেই দাওয়াত প্রত্যাখ্যান করেছেন। এই বিষয়ে আপনার মন্তব্য কি? হ্যাঁ, দাওয়াত আমরা প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে ছাত্র রাজনীতির মূল প্রাণ কেন্দ্র। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল রাজনীতি করতে পারে না, ছাত্রলীগ সেই সুযোগটা দেয় না। সুতরাং তাদের দাওয়াতে, এই অফিসিয়াল দাওয়াত গ্রহণ করে আমাদেরকে ছোট করা ছাড়া আমি মনে করি না যে তারা আন্তরিকভাবে তারা আমাদেরকে দাওয়াত দিছে। তারা দাওয়াত দেওয়ার জন্য, প্রেস মিডিয়াকে জানানোর জন্য আমার মনে হয় দাওয়াত দিছে। তারা আমাদেরকে দাওয়াত দিক যে মধুর ক্যান্টিনের সকল ছাত্র সংগঠনের জন্য উন্মুক্ত, এই মধুর ক্যান্টিনে আমরা যাব। কিন্তু ফিরোজ ভাই, আপনি আমাদের সাথে থাকুন, এই বিষয়ে আবারও আপনার সাথে কথা হবে। নাজমুল ভাই, উনি যেটা বলছিলেন যে ছাত্রলীগ দাওয়াত দেওয়ার জন্য দিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনাদের অবস্থান করতে দেন না, ক্যাম্পাসে আসলে সহাবস্থানটা কেন দাওয়াত দিবেন কিনা মধুর ক্যান্টিনে জিজ্ঞেস করেছি। জি, আপনাকে ছাত্রদলের নতুন কমিটি যখনই গঠিত হয়, যদিও তারা অনেক রাতে কমিটি দিয়ে থাকে, আমরা পরের দিনই প্রেসের মাধ্যমে মধুর ক্যান্টিনে তাদেরকে আমন্ত্রণ জানাই। উনি বলেছে 1 অক্টোবরের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে মধুর ক্যান্টিনে নিয়মিত যেতে দেওয়া হতো। আপনি যদি 2001 সালের 1 অক্টোবরের পরের দিন, অর্থাৎ 2রা অক্টোবর থেকে সকল প্রিন্ট মিডিয়ার দিকে খেয়াল করবেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে তো দেওয়া হয়নি, ঢাকা শহরের যেখানে যাকে পেয়েছে সেখানে তারা লাঞ্ছিত করেছে। অথচ 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনের 2 দিন পর 1 জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী, সেই দিন তারা মধুর ক্যান্টিনে গিয়ে ছাত্রদলের কেক কেটে কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছিল। এটি হয়তোবা আমার বড় ভাই ফিরোজ ভাই ভুলে গেছে। আর ফিরোজ ভাই একটা কথা বলেছে যে অফিসিয়াল ভাবে আমরা শুধু তাদেরকে দাও দিই, আসলে তা না। আমি এখনো বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বাংলাদেশের যত প্রগতিশীল এবং ছাত্র রাজনীতি উইদাউট ছাত্র শিবির,
ছাত্র শিবির সারা যারা রয়েছে তাদের সবাইকে আমরা সবসময় মধুর ক্যান্টিনে আমন্ত্রণ জানাই। আর ঢাকা বিশ্ববিদ্যালয় জাহিদ ভাই, আমার আপনার কি মনে নিজস্ব হয় সম্পত্তি নাজমুল না ভাই যেটা বলছে যে, আসলেই আন্তরিকভাবে বলছে, কিন্তু আমরা কিন্তু ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের কোনো সহাবস্থান দেখি না বললেই চলে ক্যাম্পাসে। এটা আমাদের মানে যেটা মানে আমাদের এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে আসলে যখন যে অপোজিশনে থাকে তাকে বিভিন্নভাবে কিন্তু বাধা দেওয়া হয়েছে, এটা আমরা দেখেছি। যখন অবশ্যই। ওনারা ক্ষমতায় ছাত্র দলকে বাধা দেওয়া হয়েছে, যখন বিএনপি ক্ষমতায় ছিল ছাত্রলীগকে বাধা দেওয়া হয়েছে। উনি যেটা বলছিলেন মনে আছে, 1 অক্টোবর ইলেকশনের পর দিন, হ্যাঁ আমরা দেখেছি যে শুধুমাত্র বাধা না, হলে হলে অ্যাটাক করে বের করে দেওয়া হয়েছে। রাতের বেলা। সিমিলার ঘটনা কিন্তু এরপরেও ঘটেছে। তো আমার বিষয় সেটা না, একটা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা ছিল যে শত্রুপক্ষেও নাকি বন্ধু প্রতিম, আপনি দেখবেন যে উনি যখন আমাদের এখানে কথা বলছিলেন নাজমুল, যখন আমরা অন ইয়ারে ছিলাম না, তখন কিন্তু ওনার যে রেসপেক্ট, হ্যাঁ ফিরোজ ভাই, জুয়েল ভাই, তো এতে কিন্তু বোঝা যাচ্ছে যে ওনাদের মধ্যে পার্সোনালি এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আর আপনি যেটা মেন জায়গাটা বলেছিলেন যে রাজনীতির ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে এখানেই যে আমাদের দুটো ছাত্রলীগ হচ্ছে বন্ধুর প্রতিম সংগঠন আওয়ামী লীগের, আর ছাত্রদল বলতে না এখন তো অঙ্গ সংগঠন হওয়ার সুযোগ ছাত্রদল নেই। অঙ্গ সংগঠন, ছাত্রলীগ বন্ধুপ্রতিম, ছাত্রদল অঙ্গ সংগঠন। না, কিন্তু ইসির ক্ষেত্রে এখন যে ইসির ক্ষেত্রে এখন বোধহয় ওনারা ওটাই এখন করে থাকার নেন। কথা না, যাই হোক। তো সেক্ষেত্রে আসলে কিন্তু দুইটা ছাত্র সংগঠনই কিন্তু তাদের মেইন রাজনীতির জন্য কিন্তু আসলে এখানে আর ক্যাম্পাস বলেন বা অন্য জায়গাতে বলেন বিপরীতমুখী অবস্থানে। জাহিদ ভাই, আমার প্রশ্নটা এখানেই যে ওনারা যদি এইভাবে বিপরীতমুখী অবস্থানে থাকে তাহলে ছাত্রদের কল্যাণটা কিভাবে নিশ্চিত হবে? আমি যেটা শুরুতেই বলেছিলাম যে আসলে ছাত্র সংগঠনের সমস্যা হয়ে গেছে যে তাদের ছাত্র রাজনীতির চেয়ে রাজনীতিটা মুখ্য। এখানে আওয়ামী লীগের রাজনীতি বা বিএনপির রাজনীতি। এখন আমি অবশ্যই মানে এটা আশা করব না যে ছাত্রলীগ আওয়ামী লীগের মূল আদর্শ থেকে বিচ্যুত হয়ে অন্যভাবে রাজনীতি করবে। সে তার আওয়ামী লীগের আদর্শকে রাখবে। তার কাছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ছাত্রদলের কাছে জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের ঘোষক, এরকম বিষয় যেগুলো আছে তারা রাখবে। কিন্তু যদি এটা হয় ছাত্র রাজনীতি, তাহলে ট্রু অর্থে আপনি ধরেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন মুভমেন্ট হয়েছে বা এরকম বিভিন্ন ইস্যুতে ছাত্রাবাসের মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিশাল সংকট কিন্তু থাকার, তো এটা নিয়ে কিন্তু ছাত্র আন্দোলন করেছে। তো ছাত্র দল বলেন, ছাত্রলীগ বলেন, ওরা যেভাবে যে মোডে মুভমেন্টটা করেছে সেটা কিন্তু ছাত্র সংগঠন ওইভাবে সংসদের অভাব। হ্যাঁ, আর আমার একটা প্রশ্ন আছে ওনার কাছে যে আপনি যেটা বলছেন, উনিও বলছে যে ছাত্রদল যখন বিএনপি ক্ষমতায় ছিল ছাত্রদল ডাকসু ইলেকশন চেয়েছে, আপনারা এখন চান। তো আজকে তো আপনাদের মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার ছিলেন, আপনারা কেন সেখানে আনুষ্ঠানিকভাবে বললেন না যে স্যার প্লিজ আপনি ডাকসু নির্বাচন আয়োজন করেন? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটি আমি দিচ্ছি সংক্ষেপে, খুবই সংক্ষেপে, যে আমাদের মাননীয় উপাচার্য উদ্যোগ নিয়েছিলেন 2008 সালের নির্বাচনের পর যে ডাকসু নির্বাচন সম্পন্ন করার জন্য, কিন্তু সেই ডাকে প্রগতিশীল সকল ছাত্র সংগঠন সাড়া দিলেও ছাত্রদল এগিয়ে আসেনি। আরেকটি কথা যে আমরা নির্বাচনে হারি কিংবা জিতি সেটি কিন্তু বড় কথা নাই। ডাকসু নির্বাচন আজকে ডাকসু নয়, ডাকসু সহ সারা দেশের ছাত্র সংসদ নির্বাচন অনেক দিন যাবৎ বন্ধ। আমি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সুতরাং আমার দায়িত্ব পালনকালীন সময়ে যদি ডাকসুর নির্বাচন করতে পারি আর এতে যদি আমি পরাজিতও হই, আমার কিন্তু একদিক দিয়ে আরেকটা বিরাট সফলতা। যেটা আসে যে আপনি বলছিলেন যে অন্যরা এসছে ছাত্রদল আসেনি, তো 5ই জানুয়ারি তো বাংলাদেশে একটা প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচন হয়েছে। যদি বিএনপি ছাড়া জাতীয় নির্বাচন হতে পারে, আমি ধরলাম যে ছাত্রদল অনেক উজোর আপত্তি দিয়ে ডাকসু ইলেকশনে আসবে না, তো সেই নির্বাচন হতে সমস্যাটা কোথায়? আসলে সেই নির্বাচন হতে, হ্যাঁ এখন আপনি মূল জায়গায় এসেছেন। আসলে আমাদের জাতীয় রাজনীতিতে কিছু ব্যবসায়ী রাজনীতিবিদ রয়েছেন যারা চায় না যে সংসদে তোফায়েল আহমেদের মতো নেতৃত্বের সৃষ্টি হোক, যারা চায় না মতিয়া চৌধুরীর মতো, রাশেদ খান মেননের মতো নেতৃত্ব, ছাত্র নেতা থেকে রাজনীতিবিদ হোক, এদের একটা অংশ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশ কখনো চায় না যে আপনি বলছেন যে কিছু অংশ চায় না, আপনারা কেন সেই ফাঁদে পা দিচ্ছেন? আপনারা তো চান, আপনারা তো আমরা এখন শুনেন, আমাদের কাছে সাংগঠনিক ক্ষমতা রয়েছে, আমরা কিন্তু ইচ্ছা করলেই এই ডাকসু ইলেকশনের তফসিল ঘোষণা করতে পারি না। আমরা মাননীয় উপাচার্যকে বাধ্য করতে পারি আন্দোলনের মাধ্যমে, কিন্তু সেটি আসলে সেটি আমরা করেছি, অনেকবার করেছি, গোল টেবিল বৈঠক করেছি, মানববন্ধন করেছি, বিসি স্যারের কাছে স্মারকলিপি দিয়েছি এবং বিসি স্যারও উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু ওই যে বললাম ছাত্রদল, আসলে মূল সমস্যাটা হলো যে ছাত্রদল, হ্যাঁ
বলেছেন, জাহিদ ভাই বলেছেন যে সরকারি দলে যারা থাকে তারা সব সময় হারে, তাহলে তো ছাত্র দলের জেতার কথা। ছাত্রদল কেন তাদের আসে না? অংশগ্রহণ করা। ছাত্রদল আসে না কেন? তাহলে কি- ইতিহাস তাই বলে আর কি। হ্যাঁ, ছাত্রদল কেন আসে না? একটি কারণে আসে না। ডাকসু কিংবা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন করতে গেলে ওই প্রতিষ্ঠানের ছাত্র হতে হবে। জি, ওই নাজমুল ভাই, এই প্রতিষ্ঠানের প্রসঙ্গে শ্রেণীকক্ষের নাজমুল ভাই, আমরা সাথে এই প্রসঙ্গে যোগাযোগ ফিরবো, থাকতে একটা হবে। বিরতি নিতে হবে। ইলেকশন করতে পারবে না, তারা জি মনোনয়ন নাজমুল ফরম ভাই, দিতে আমি পারবে ঠিক না। এই প্রসঙ্গটাতে জন্যই ফিরবো। তারা ডাকসু একটা বিরতি নির্বাচনে আসে নিচ্ছি, না। বাংলাদেশ এখনই, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরে। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। এখন এয়ারটেলে নতুন বা পুরাতন যে কোনো কানেকশনে 24 টাকা রিচার্জ করে কথা বলো 1 পয়সা 1 সেকেন্ড রেটে 24 ঘন্টা যে কোনো অপারেটরে। এয়ারটেল। নাজমুল ভাই, আপনাদের সাথে আলোচনায় আবারও ফিরবো। তার আগে আমার কাছে আজকের কিছু পত্রিকা এসে পৌঁছেছে, আমি একটু এক নজরে দু একটি শিরোনাম দেখে আসি। সকালের খবরের শিরোনাম হয়েছে ব্যাংকের নানা মারপ্যাচে চড়া সুদ গুনছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। একই সাথে তারা শিরোনাম করেছে পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতি, দুদকের মামলা থেকে রেহাই পাচ্ছেন সবাই। আমার কাছে ঢাকা ট্রিবিউন আছে। ঢাকা ট্রিবিউন একটি ইন্টারেস্টিং শিরোনাম করেছে, তারা বলেছে মোস্ট পিপল স্যাটিসফাইড উইথ গভর্নমেন্ট। তারা একটি পোল করেছে, ন্যাশনাল অপিনিয়ন পোল। ওদের পোল এটা? জি, ওদের পোল ঢাকা ট্রিবিউনের পক্ষ থেকে একটি রেপুটেড পোলিং কোম্পানি পোলটি করেছে। তারা বলেছে 6 months ago the majority wanted fresh election soon, আর এখন তারা বলছে people not happy with BNP but they want dialogue। এটা নিশ্চয়ই এটার পূর্ণাঙ্গ ব্যাখ্যা আছে তাদের কাছে। জাহিদ ভাই, আপনার কাছে শুনতে চাই যে হঠাৎ তাদের ঢাকা ট্রিবিউনের মতো 6 মাস আগে মেজরিটি ফ্রেশ ইলেকশন চাচ্ছিল, কিন্তু এখন তারা স্যাটিসফাইড সরকার নিয়ে। আপনার মন্তব্য কি এই বিষয়ে? একটা বিষয় হচ্ছে যে ওই 6 মাস আগে যখন মানে এই নির্বাচনটা হয়েছে 5ই জানুয়ারি, তার আগে যে একরকম অবস্থা ছিল, একটা আনরেস্ট চলছিল। এবং আমার মনে আছে আমি কিছুদিন আগে এটা মানে রিসার্চের কাজে গত বছরের পত্রিকাগুলো দেখছিলাম, তো সে একটু বলছিলাম যে পত্রিকাগুলো যে ছবি আমরা দেখছিলাম, যে নিউজগুলো আসছিল, কি ভয়ঙ্কর সব ঘটনা ঘটছিল। তো তখন মানুষের কাছে মনে হচ্ছিল যে এই অশান্তি অরাজকতা থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় হচ্ছে নির্বাচনে ইনক্লুসিভ নির্বাচন, যে সব পার্টির অংশগ্রহণে। জি, তো তারপরে সেটা নিয়ে মানে আরো অনেক বিস্তারিত বিষয়, সেটা আলোচনা যদি আমরা না যাই, যে সেক্ষেত্রে ফাইনালি নির্বাচনটা ইনক্লুসিভ হয়নি। আওয়ামী লীগ ইলেকশন করেছে, আমরা ওয়ান পার্টি ইলেকশন বলতে পারি, বিকজ অফ আওয়ামী লীগ অ্যান্ড ইটস অ্যালিস, আর তার সাথে যে অপোজিশন, এটা আমি বলবো যে ওই অর্থে আপনার সো কল্ড অপোজিশন। তো তাদের এই নির্বাচনের পর বা পরের যে 6 মাসের চিত্র বাংলাদেশের, সেখানে সর্ট অফ এক ধরনের পিসফুল সিচুয়েশন আছে, ইকোনমিক প্রোগ্রেস আছে, মানুষের যে বেসিক যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে মানুষের খুব বেশি ওই অর্থে আপনার পেরেশানিতে পড়তে হচ্ছে না। সো ওই জন্য হয়তো মানুষের মনে হচ্ছে যে এখন যে সিচুয়েশন আছে এটা যে কন্টিনিউ করে বেটার। আর যেটা বলছিল বিএনপি নট হ্যাপি উইথ বিএনপি, মানে বিএনপির যদি যে একটা কথা বলা হচ্ছে ঈদের পরে কিন্তু তারা ডায়ালগ চায়, এটা বলেছে যে দে আর নট হ্যাপি উইথ বিএনপি বাট দে ওয়ান্ট ডায়ালগ। মানে হ্যাপি না ওই জন্য যখনই মনে করছিল যে বিএনপি এবং বিএনপির এলি জামাত যেসব কার্যকলাপ করেছে, তো সেক্ষেত্রে তাদের হ্যাপি থাকার কথা না। বাট আমার মানুষের মধ্যে নিশ্চয়ই এই আশঙ্কাও আছে যে যদি আবার সামনের শীতে এসে অথবা 1.5 বছর পরে আবার আগের মতো অবস্থা হয়, তো সেই অবস্থা না হওয়ার জন্য যেন আগে থেকে একটা ডায়ালগের মতো কিছু করে। জি জাহিদ ভাই, আবারও আলোচনায় আমি একটু বন্যা প্রসঙ্গে যেতে চাই। আপনারা জানেন 2 সপ্তাহেরও বেশি সময় ধরে পানিতে তলিয়ে আছে উত্তর এবং মধ্যাঞ্চলে বন্যা দুর্গতরা। বিভিন্ন রকম সমস্যার কথা আমরা শুনছি। আমাদের লালমনিরহাট প্রতিনিধির কাছে আমি একটু কথা বলতে চাইবো ফোনে। মাজহারুল ইসলাম বিপু, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ত্রাণ সামগ্রী বিতরণে আমরা স্বজনপ্রীতির অভিযোগ শুনেছিলাম, সেটার কি খবর? জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এবং এখন যারা দুর্গত তাদের কাছে ত্রাণ ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা? লালমনিরহাটে বর্তমান চিত্তা পানি বিপদ সীমার অনেক নিচে চলে যাচ্ছে, তবে ধলা নদীর পানি আমাদের বিপদ সীমার 13 সেন্টিমিটার উপর যাচ্ছে। তবে একটি বিষয় আজকে আমি লালমনিরহাট জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি, তার সঙ্গে আমার প্রশ্ন ছিল যে আমরা মাঠ পর্যায়ে যদি আমরা যখন বন্যায় দুর্গত এলাকায় পরিদর্শনে যাই বা আমরা নিউজ করার জন্য যাই, সেখানে তাদের তোপের মুখে আমাদেরকে মিডিয়া কর্মীদেরকে পড়তে হয়। তো তাদের কাছ থেকে আমরা যে জানতে পেরেছি যে সেখানে তারা যারা মূলত যারা প্রাপ্য, যারা বন্যা দুর্গত এলাকা, যারা ক্ষতিগ্রস্ত পরিবার এবং ভাঙনে যে ক্ষতিগ্রস্ত পরিবার, এরা মূলত মানে এই ত্রাণ সামগ্রী
বলেন আর অর্থই বলেন, এই অর্থটা তারা বঞ্চিত। তাদের একটা কথা তারা যেহেতু স্থানীয় লোক তারা জানতে পারে এবং বুঝতেও পারে, সেটা হচ্ছে যে স্থানীয় মেম্বার চেয়ারম্যান বলেন আর দলীয় লোকজনের বলেন, এরা মূলত এরাই এই অর্থ ত্রাণ সামগ্রী পাচ্ছে। তা আমি এই বিষয়টা নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। উনি আমাকে একটি কথা বলেছিলেন যে তারা ব্যবস্থা নেবেন যদি এরকম কোনো অভিযোগ তাদের বিপু, আপনাকে ধন্যবাদ। আমরা এবার জামালপুরের দুলাল হোসেনের কাছে যেতে চাই। জামালপুরে বন্যা পরিস্থিতির বেশ অবনতি হয়েছিল। দুলাল, বন্যা পরিস্থিতি এখন কিরকম এবং ত্রাণ তৎপরতা জামালপুরে কিরকম আমাদের বলুন। গত 24 ঘন্টায় যমুনার পানি কিছুটা কমেও বিপদসীমার 52 সেন্টিমিটার উপর দিকে প্রবাহিত হচ্ছে। বন্যা কবলিত এলাকায় আমি গত 3 দিন যাবৎ ঘুরে দেখেছি মাদারগঞ্জ উপজেলার মির্জাপুর আবাসন প্রকল্প, ইসলামপুর উপজেলার বেলকুশা, দেওয়ানগঞ্জ উপজেলার চর ডাকাতিয়া সহ বেশ কয়েকটি দুর্গম এলাকায় ঘুরে দেখা গেছে পানিবন্দী মানুষের করুণ দুর্দশা। এসব মানুষরা জানিয়েছেন তারা 15-20 দিন যাবৎ পানিবন্দী অবস্থায় থাকলেও এখন পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পায়নি। দুলাল, আপনাকে ধন্যবাদ। নাজমুল ভাই, আপনার কাছে জানতে চাইবো, আপনাদের গঠনতন্ত্রে আমি দেখছিলাম যে আপনাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যে গঠনতন্ত্র আছে তাতে একজন ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আছে। আমরা তার সম্পর্কে জানতে চাইবো যে তিনি এখন কি করছেন এই বন্যা পরিস্থিতি যেরকম চলছে দেশে, আপনাদের সংগঠন থেকে কি করা হচ্ছে? আসলে দেখুন, এই বাংলাদেশের বন্যা, বাংলাদেশ যখনই বন্যায় কবলিত হয়েছে আমরা কিন্তু দাঁড়িয়েছি। হ্যাঁ, মানুষের জন্য রুটি প্রকল্পের মাধ্যমে, স্যালাইন প্রকল্পের মাধ্যমে আমরা করেছি। আসলে এইবার আজকে মানে গতকালকে আমাদের এই মহাসমাবেশটিকে কেন্দ্র করে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে টিম করে সারা দেশ আমরা সাংগঠনিক সফর করেছি। তো সেই জন্য এই বন্যার জন্য আমরা এখনো পর্যন্ত কোনো কাজ এখনো পর্যন্ত করতে পারিনি। তবে আপনি নাজমুল ভাই আপনি থাকুন, আমি একটু ফিরোজ ভাইয়ের কাছে জানতে চাই। ফিরোজ ভাই, ছাত্র দলের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য আপনারা কি করেছেন আপনার কাছে জানতে চাইবো। আপা, আমি একটু বন্যা দুর্গতদের ব্যাপারে আলাপ করার আগে আমার ছোট ভাই, আমার হলেরই ছোট ভাই নাজমুল যেটা বলছিলেন যে 2001 সালের অক্টোবরের নির্বাচনের পর ছাত্রলীগকে ক্যাম্পাসে আসতে দেওয়া হয় নাই। 2001 সালের নির্বাচনের পর ছাত্রলীগ নিজেরাই কিছুদিন ক্যাম্পাসে আসে নাই তাদের আভ্যন্তরীণ কোন্দলের কারণে। তখন সম্ভবত লিয়াকত বাবু কমিটি ছিল, সভাপতি ছিলেন লিয়াকত ভাই, বাবু ভাই ছিলেন, এবং আমাদের তৎকালীন সময়ে সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান স্পষ্ট নির্দেশনা ছিল যে সকল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা হলে অবস্থান করবে এবং ক্যাম্পাস এবং হলে ছাত্র রাজনীতি করবে। এ ব্যাপারে কাউকে কোনো বাধা দেওয়া যাবে না, এবং তার নির্দেশনা অনুযায়ী আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগ সহ অপর সকল ছাত্র সংগঠন। আপনার এই বক্তব্যের প্রসঙ্গে আমি নাজমুল ভাইয়ের সাথে কথা বলবো, কিন্তু আমার প্রশ্ন যেটা ছিল যে এখন যারা বন্যা দুর্গত তাদের জন্য ছাত্র দলের পক্ষ থেকে আপনারা কি করেছেন বা কি করছেন? হ্যাঁ, ছাত্রদল ইতিমধ্যে বন্যা দুর্গত এলাকায় তাদের সহযোগিতা করবার জন্য যে সমস্ত জেলাগুলোই বন্যা কবলিত সেই সমস্ত জেলা ছাত্রদলকে নির্দেশনা দিয়েছে, থানা ছাত্রদল, কলেজ ছাত্রদলকে নির্দেশনা দিয়েছে, এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদও ইতিমধ্যে আলাপ আলোচনা চলছে। আমরা আলাপ আলোচনা করেছি কিভাবে আমরা ঢাকা থেকে তাদের সহযোগিতা করতে পারি। ভাই, আপনি যে নির্দেশনার কথা বললেন সেই অনুযায়ী কোনো কাজ হয়েছে? আমাদের কাছে কিন্তু এরকম কোনো তথ্য নাই যে মানে আপনারা কোনো রকম কাজ করেছেন, কাজ হয়েছে এরকম কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? না, হ্যাঁ, আমাদের নেতাকর্মীরা কাজ করছে, তাদেরকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে প্রয়োজনে তারা ওই ত্রাণ দুর্গত মানুষের জন্য যে জায়গাগুলো দরকার, বিভিন্ন স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে থাকার ব্যবস্থা করা এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করা, পানির ব্যবস্থা করা, এবং সেটা স্থানীয় জনগণকে সাথে নিয়ে এবং বিএনপি নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করে তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে আমার জানা মতে। ফিরোজ ভাই আপনি আমাদের সাথেই থাকুন, আবারও আপনার সাথে আমরা কথা বলবো। জাহিদ ভাই, আপনার মন্তব্য এই বিষয়ে জানতে চাইবো। ছাত্র সংগঠনগুলো কি নিজেদের কথা বেশি ভাবছে, জনগণের কথা বা ছাত্রদের বা সামাজিক অবস্থা এগুলো না ভেবে নিজেদের, যেমন নাজমুল ভাই বলছিলেন যে উনি ওনাদের সমাবেশ নিয়ে এত ব্যস্ত ছিলেন যে আসলে সেরকম কোনো কাজ করতে পারেনি? আমরা করেছি। আমরা যে ইস্যুতে আমরা একদম স্টার্ট করেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ভোগ নয় ত্যাগের রাজনীতি, আসলে এটি হচ্ছে বিষয় যে আমরা যদি ছাত্র রাজনীতি বা ছাত্র কর্মীদের কাছে কি আশা করতে পারি। আমার মনে আছে 91-এর 29 এপ্রিল বোধহয় একটা ঘূর্ণিঝড় হয়েছিল, বিশাল, এরকম এর সাথে কোনোভাবেই কম্পেয়ার করা যাবে না। কিন্তু পরদিন সকাল থেকে
শুধু ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্র মৈত্রী বা ছাত্র ফ্রন্ট না, আমরা কোনো সংগঠন না করেও শত শত ছেলে মেয়েরা কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, টাকা উঠিয়েছি, কাপড় উঠিয়েছি, খাবার প্যাক করেছি, আমরা চট্টগ্রাম গিয়ে পৌঁছেছি। কিন্তু তারপর এখন যে অবস্থা, এখন এখনকার এটা বোধহয় পরিপ্রেক্ষিতে এটা আপনার দুটো ক্ষেত্রে ঘটছে, একটা ইন্ডিভিজুয়ালিস্টিক ক্ষেত্রে যেটা ঘটছে যে হয়তো আমাদের ছাত্ররা ওই পরিমাণ সংবেদনশীল না এখন, যে একটা বন্যা হচ্ছে আবার নাজমুল ভাই এটার সাথে একমত না। আপনার বক্তব্য শুনবো, তার আগে আরেকটা বিরতির সময় হয়েছে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বাংলাদেশ এখনে আমার সাথেই থাকবেন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। নাজমুল ভাই, আপনি বন্যার প্রসঙ্গে বলতে চাচ্ছিলেন, আমাকে এক লাইনে বলুন, আমার হাতে বন্যায় সময় কিন্তু কম। শুধুমাত্র একমাত্র দুর্যোগ নয়, গত কিছুদিন পূর্বে রানা প্লাজায় যখন ট্রেজেডি হয়, বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে আমরা 365 ব্যাগ রক্ত সেদিন দিয়েছিলাম এবং সেটি আপনারাই ফলো করে দেখিয়েছিলেন। এবং 2008 সালে জি, যে আপনাদের বন্যাটি ভালো হয়েছিল, কর্মকাণ্ডগুলো অবশ্যই আমরা ফলো করে 2008 দেখাবো। সালে যে নাজমুল ভাই, অন্য বন্যাটি প্রসঙ্গে হয়েছিল আসি। সেই সময়ে কিন্তু আমরা ত্রাণ কার্যক্রম চালিয়েছিলাম। জি, কাজেই আমি এখন অন্য আমরা প্রসঙ্গে একটু এই আসতে সময়েও চাই। ত্রাণ কার্যক্রম নাজমুল ভাই, একদম শুরু শুরুর করব। কথাতে আসতে চাই। ছাত্রদল গতকাল আপনারা যে দাওয়াত দিয়েছিলেন আপনাদের অনুষ্ঠানে, ছাত্রদল সেটাতে আসে নাই, নিশ্চয়ই আপনাদের বিষয়টা ভালো লাগেনি। ছাত্রদলের পক্ষ থেকে তাদের কোনো সমাবেশ বা অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হলে আপনারা যাবেন কিনা, একদম সোজা কথায় জানতে চাচ্ছি। আসলে সেই অনুষ্ঠানের আলোচক এবং অতিথি দেখে আমরা সিদ্ধান্ত নিব। কারণ যার নেতৃত্বে গ্রেনেড হামলা চালানো হয়েছে, এটা সে যদি- ছাত্রদলের অনুষ্ঠান সে যদি হয়, সে ছাত্রদলের নেতারাই যদি থাকে, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? না, যাব, অবশ্যই যাব না কেন? আচ্ছা, এই বিষয়ে আমি এখন ফিরোজ ভাইয়ের কাছে জানতে চাইবো। ফিরোজ ভাই, আপনারা আসলে দাওয়াত দিবেন কিনা? যেটা বলেছে যে ছাত্রদলের অনুষ্ঠান যদি আপনাদের ভালো গেস্ট হয় অবশ্যই তারা যাবে, আপনারা কি দাওয়াত দিবেন ছাত্রলীগকে? অবশ্যই ছাত্রলীগকে দাওয়াত দিব, শুধু ছাত্রলীগকে নয়, সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনকেই আমরা দাওয়াত দিব এবং অতীতেও আমরা দাওয়াত দিয়েছি, ভবিষ্যতেও আমাদের জি, ফিরোজ সম্মেলন ভাই, বা যে কোনো আপনাদের সামনে কর্মকাণ্ডে এরকম আমরা কোনো অনুষ্ঠান বা সমাবেশের নাম কি উল্লেখ করতে পারেন যেটা সামনে হবে বা সামনে আপনাদের অনুষ্ঠিত হবে? আগামী 1 জানুয়ারি আমাদের ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে অবশ্যই আমরা ছাত্রলীগকে দাওয়াত দিব এবং আমরা আশা করব যে ছাত্রলীগ তখন যদি ক্ষমতায় থাকে আওয়ামী লীগ, তাহলে আমরা আশা করব ছাত্রলীগ থাকাকালীন অবস্থায় আমরা টিএসসিতে। জি ফিরোজ ভাই, আমি আমার উত্তর পেয়ে গেছি, আপনাকে ধন্যবাদ অসংখ্য। সেই পরিবেশ তবে আমার 30 আপনি সেকেন্ড, আগে 10 সেটার উত্তর বলেন যে ছাত্রদল যদি আপনাদের তাদের আগামী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দাওয়াত দেয়, আপনারা যাবেন কিনা সেটা আগে বলেন। অবশ্যই যাব, যদি সেখানে ইসলামী ছাত্র শিবির না থাকে তাহলে আমরা অবশ্যই যাব। যে- এটা একটা প্রতিশ্রুতি ধরে নিচ্ছি, হ্যাঁ, ইসলামী ছাত্র প্রতিশ্রুতি, শিবির না 100% থাকলে আপনারা প্রতিশ্রুতি। যাবেন। অবশ্যই যাবো, জাহিদ ভাই, হ্যাঁ। আপনার মন্তব্য শুনতে চাইবো এই একটি বিষয়ে। বিষয়, সে আগামীকাল বোধহয় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী, জি, এরকম কি 1 1 সেপ্টেম্বর মনে হয় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমি জানি না বিএনপির কি প্রোগ্রাম আছে, তো বিএনপির কালকে না হলেও পরশু বা একটা প্রোগ্রাম তো থাকবে। তো ইট অল ডিপেন্ডস যে যদি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগের নেতারা যান, তাহলে হয়তো বোঝা যাবে যে ছাত্রলীগের প্রোগ্রামে ছাত্রদল আসবে বা ছাত্রদলের প্রোগ্রামে এবং ছাত্রলীগ তারা একে অপর যাবে। হ্যাঁ। একজন আরেকজনকে প্রতিপক্ষ ভাবেন না, মানে যেটা উনি এটা- দাবি হ্যাঁ, সে করছিলেন। depend না 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 না, আসলে ওইটার উপর ডিপেন্ড না। যেমন গত কয়েক বছর পূর্বে বিএনপির একটি কাউন্সিলে কিন্তু আওয়ামী লীগের প্রতিনিধি দল গিয়েছিল, গিয়েছিল, বাট ছাত্র দলের কাউন্সিলে কিন্তু আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল, আমরা কিন্তু যাইনি কেন? ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিল, মানে সেই এটা কারণে ছাত্রলীগের কিন্তু আমরা ছাত্রলীগের reservation, সেটি আমরা শুধু ছাত্রলীগ না, অন্যদের উপরে যাই না। একই রকম এবং reservation আছে। এবং শুধু ছাত্রলীগ নয়, জি। যে প্রগতিশীল অন্যান্য ছাত্র ইউনিয়ন, ছাত্র ছাত্র সংসদ, ফেডারেশন, নাজমুল ভাই, জাসদ আমার আরেকটা ছাত্রলীগ, প্রশ্ন, যে ছাত্র আন্দোলনের ক্ষেত্রে, ছাত্রদের কল্যাণের জন্য যে আন্দোলন, সেক্ষেত্রে আপনারা দুই দল একসাথে কাজ করবেন কিনা? অবশ্যই, কেন না? আমরা চাই যে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ থাকুক এবং তারাই ছাত্র রাজনীতি করুক, যাদের শ্রেণীকক্ষের সাথে যাদের সম্পর্ক রয়েছে, শ্রেণীকক্ষের সাথে যারা যোগাযোগ রয়েছে, তারাই নির্বাচনের মাধ্যমে, ছাত্র সংসদের মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশের যাত্রা শুরু হোক। এটি আমরা সবাই চাই। আমিও চাই। আমরা সামনে কি সেটার কোনো নজির দেখতে পাবো? সম্পূর্ণ- ফিরোজ ভাই বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় টিএসসি তে ওনারা যেতে পারেন না, ওনারা ঢুকতে পারেন না, এই না, ধরনের আসলে অভিযোগ কিন্তু যেতে আছে। পারেন না জিনিসটা এমন না, ওনারা যান না।
কারণ ওনারা বিশ্ববিদ্যালয়ে গেলে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আড্ডা দিতে হবে অথবা কর্মকর্তা কর্মচারীদের সাথে আড্ডা দিতে হবে। তাদের কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমাদের মতো ছাত্রদের সাথে তারা অ্যাডজাস্ট করতে পারবে না। আসলে বিশ্ববিদ্যালয়ে না যাওয়ার অনেক কারণ থাকে। ছাত্রদলের সবাই ব্যক্তিগত পরিবার পরিজন নিয়ে ব্যস্ত, বাচ্চা কাচ্চার স্কুলে নিয়ে যেতে হয়, ঘরের বাজার করতে হয়, এগুলো নিয়ে ব্যস্ত। সুতরাং এটা একটা ওসিলা যে ছাত্রলীগ ক্যাম্পাসে যেতে দেয় না। ক্যাম্পাস ছাত্রলীগের সবাই যাচ্ছে, ছাত্র ইউনিয়ন যাচ্ছে, ফেডারেশন যাচ্ছে, ঠিক আছে, ছাত্র ফ্রন্ট থাকছে, জাসদ ছাত্রলীগ থাকছে, ছাত্র সমিতি থাকছে, তাহলে শুধু ছাত্রদল যাচ্ছে না কেন? আসলে তাদের আভ্যন্তরীণ কোন্দল, যেমন দেখেন বর্তমান ছাত্রদলের যে সভাপতি তাকে কিন্তু আসামি করে মির্জা ভাই, আমার হাতে একদমই সময় নাই, জাহিদ ভাইকে দিয়ে আমি শেষ করতে চাই, 30 সেকেন্ড সময় নাই। জাহিদ ভাই, আপনি বলেন উনি যেটা বলছে এটা কি ঠিক? আপনার মন্তব্য হয়ে এই ছাত্রদলের বর্তমান সভাপতির নামে মামলা করেছিল বিএনপির অফিস ভাঙচুরের কারণে। নাজমুল ভাই, আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না। জাহিদ ভাই, আপনি শেষ করতে হবে, আপনার মন্তব্য কি? এটা কি আপনি ওনার সাথে একমত? একটা বিষয় হচ্ছে যে আমি এই বিষয়ে মোটেই অপটিমিস্টিক না। হ্যাঁ, ইভেন আমরা 90 পর্যন্ত দেখেছি ছাত্রদল ছাত্রলীগ এরশাদকে উচ্ছেদ করার জন্য একসাথে মুভমেন্ট করেছে। তো তারপরের প্রেক্ষাপটে যেটা হয়েছে, আমি চাই না এরকম কোনো ঘটনা ঘটুক যে যদি আবার কোনো এরকম বিষয় আসে, বিএনপি আওয়ামী লীগের বাইরে যদি কোনো শক্তি ক্ষমতাসীন হয়, হয়তো তখনই আমরা দেখতে পারবো যে অবশ্যই আমরা এরকম আশাই করতে পারি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। এই ছিল বাংলাদেশ এখন এর আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।